ওরা কি ভাবেটা কি, এক মাঘে শীত যায় না, এর বিচার ইনশাল্লাহ হবে। আল্লাহ এমনি এমনি বাঁচিয়ে রাখেনি। আর আমি খুব তাড়াতাড়ি আসবো, তবে ওই আজকে যে অবস্থা করছে দেশটার কোথায় নিয়ে গেছে, সারা বিশ্বের কাছে আমরা একটা সম্মান ছিল সমস্ত নষ্ট করে দিয়েছে। একদিনে দুইটা সুসংবাদ পেল আওয়ামী লীগ। একে একে সব মামলা থেকে খালাস পাচ্ছেন শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন শেখ হাসিনা এবং আসিফুজ্জামান খান। সব মামলা থেকে খালাস পেলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এখন তার দেশে ফিরতে আর কোনো আইনি বাধা রইল না, এমনটাই জানিয়েছেন আইনজীবীরা। মামলাগুলোই আসলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠছে। ভুয়া মামলার এই তাসের গড় যখন হুড়মুড় করে ভেঙে পড়বে, তখন সত্যের শক্তিতে বলিয়ান হয়ে রাজনীতির মাঠে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হয়তো সময়ের ব্যাপার মাত্র। একের পর এক এরকম তথ্য যখন বেরিয়ে আসছে, একাধিক মামলা থেকে শেখ হাসিনারকে অব্যাহতি দেওয়ার, পুলিশি প্রতিবেদনে অব্যাহতি দেওয়ার যে ঘটনাগুলো ঘটেছে, এবং নতুন যে চাঞ্চল্যকর তথ্য এশিয়া পোস্ট আমাদের সময় সহ বিভিন্ন গণমাধ্যম তুলে এনেছে, তাতে বোধহয় এই গবেষণাটা অতীব জরুরি হয়ে পড়েছে। আসসালামু আলাইকুম দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখবেন। শুরুর অংশ শুনেই হয়তো বা বুঝতে পেরেছেন যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের নিউজটা। তাই বেশি দেরি করতে যাচ্ছে না দর্শক, চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখে আসি। ওরা কি ভাবেটা কি, এক মাঘে শীত যায় না, আর এত অত্যাচার নির্যাতন যখন করে তখন এর ফল ওদের ভোগ করতেই হবে। একটা লোভী চোর বাটপান খেয়ে চলে গেছে, এখন আরেকটা আসছে। শিশু মরে যায়, উনি যান মেয়েকে আর বউকে নিয়ে থিয়েটার দেখতে, সিনেমা দেখতে, আর মা সন্তান হারা কোলে লাশ নিয়ে কাঁদে। এই হলো এদের চেহারা। তাহলে এই মানুষের উপরে এইরকম জুলুম অত্যাচার তারা করে যাচ্ছে, এর বিচার ইনশাল্লাহ হবে। আল্লাহ এমনি এমনি বাঁচিয়ে রাখেনি। আর আমি খুব তাড়াতাড়ি আসবো, তবে ওই আজকে যে অবস্থা করছে দেশটার কোথায় নিয়ে গেছে, সারা বিশ্বের কাছে আমরা একটা সম্মান ছিল সমস্ত নষ্ট করে দিয়েছে। উন্নয়নের রোল মডেল ছিলাম আমরা, উন্নয়নের বিস্ময় ছিলাম, আজকে সেখানে ভিক্ষা করে চলতে হচ্ছে। ধার করতে করতে সবার মাথায় ঋণের বোঝা, অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই। এই বর্বরতা আজকে বিএনপি, আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী বা আমাদের সহযোগী সংগঠন তাদের উপর করে যাচ্ছে। আমার এখানে একটা প্রশ্ন, এই ঘটনাগুলি যদি আওয়ামী লীগ আমলে ঘটতো, তাহলে আমাদের এই যে সেই তথাকথিত সুশীল সমাজ আর ওই পত্র পত্রিকার যারা নীতিবানের কথা লিখে বেড়াতো আমাদের সময়, তারা কি লিখতো? আর এখন তাদের অবস্থাটা কি? সব চুপ। তাদের কাছে আর কোনো কথাও নেই, আর কোনো প্রতিবাদও নেই, কোনো চিৎকার নেই, হইল নেই, কিচ্ছু নাই। 1.5 লক্ষের উপর আমাদের নেতা কর্মীদের গ্রেপ্তার করেছে কারাগারের ভিতরে বিনা কারণে কোনো মামলাও এখন শুরু করে নাই, কিন্তু তাদেরকে মানে কিভাবে সেই সেলের মধ্যে ডান্ডা বেরি পড়ায়, সেলের মধ্যে রেখে দেয়। কি অপরটা করেছে তারা যে তাদের উপর ডান্ডা বেরি পড়াবে? ওরা কি ভাবেটা কি, এক মাঘে শীত যায় না, আর এত অত্যাচার নির্যাতন যখন করে তখন এর ফল ওদের ভোগ করতেই হবে। আজকে শত শত শিশু মারা গেল। আমি বাজেট দিয়ে এসেছি 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট। 41,000 কোটি টাকার উপরে তো ছিল শুধু স্বাস্থ্য খাতে টিকা দেওয়া, জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে শুরু করে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। কোথায় গেছে টাকা? কেন টিকা কেনা হয়নি? আর সেই টিকা দেওয়া হলো না কেন? এটা ওই সেই বাটপার খুনি ইউনূস এবং এই ডাকাত খুনি তারেক, দুজনকেই জবাবদিহি করতে হবে। আজকে যে শত শত শিশু যে মারা গেল, মায়ের কোল খালি হলো, এর জন্য দায়িত্ব ওই ইউনূস, তার ওই উপদেষ্টা পরিষদ এবং তারেকও তো ক্ষমতা আসলো, আসার সাথে সাথে সে দেখবে না যে টিকা আছে কিনা? কই আওয়ামী লীগের সময় তো এরকম হয়নি। আমি যখন ক্ষমতায় ছিলাম কোভিডের সময়, যেখানে একদিকে আমি বিনামূল্যে কোভিডের টিকা সবাইকে দিয়েছি, টেস্টিংটা পর্যন্ত, যেখানে একটা টেস্ট করতে গেলে 20,000 টাকা লাগতো, আমি বিনা পয়সায় করে দিয়েছি। সেই সাথে প্রত্যেকটা শিশুকে টিকাদান কর্মসূচি আমি বন্ধ করি নাই। যত টাকা লাগে আমরা তাদের জন্য খরচা করছি, এদেশের মানুষের জন্য। এরা এখন টিকা কেনার টাকাটা পর্যন্ত চুরি করে খায়। আজকে কৃষকের শান নাই। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, কেন বিদ্যুৎ পাবে না মানুষ? কেন লোডশেডিং হবে? আমি তো সমস্ত যতগুলি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে, বিদ্যুৎ এমনকি কোনো একটা মেশিন যদি নষ্ট হয় তো অন্য জায়গা থেকে যাতে বিদ্যুৎ পায় সেই ব্যবস্থা আমি তো করে দিয়েছিলাম। আমি যখন সরকার গঠন করি মাত্র 3,800 মেগাওয়াট ছিল বিদ্যুৎ, আমি 28,000 মেগাওয়াটের উপর বিদ্যুৎ উৎপাদন করেছি। আমাদের চাহিদা হতো 16 থেকে 17,000 মেগাওয়াট। অতিরিক্ত বিভিন্ন মানে একটা বিদ্যুৎ কেন্দ্র মেনটেনেন্স করা বা কিছু হাতে রাখা, যে একটা যদি কোনো সময় নষ্ট হয় বা ঠিক করে তো আর একটা যে দিতে পারি, এইভাবে পরিকল্পিতভাবে আমি কাজ করেছি।
কমিউনিটি ক্লিনিক করে দিচ্ছি, তার মধ্যে এই যে টিকা থেকে শুরু করে মেয়েদের চিকিৎসা সেবা, আর সেখানে আমার নারীদের উপর অত্যাচার। একটা বাড়ির মধ্যে ঢুকে যে এরকম পুরো পরিবার শুধু পিটিয়ে রেখে আসলো, আর আগামীতে তাদের পরিবারের উপর যদি এমন হয় তো তারা কি করবে সেটাকে ভেবে দেখে যারা এভাবে গায়ে হাত তুলে। কেউ কি বসে বসে শুধু মার খাবে? মার খাবে না। সেই জুলাই মাসে আন্দোলন শুরু হলো, 1 তারিখ থেকে আন্দোলন, যতক্ষণ পর্যন্ত ছাত্ররা কোনো ইটি না করছে তাদের তো কিছু বলা হয়নি। দেখা গেল 15 জুলাই থেকে সবার আগে ছাত্রলীগের সবুজ আলীকে মিরপুর রাস্তার উপরে তাকে পিটিয়ে মারলো। সে ঢাকা কলেজের ছাত্রলীগের সেক্রেটারি ছিল। এবং এইভাবে একে একে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এবং শুধু ঢাকা না, ঢাকার বাইরে গাজীপুর, সেই ঝিনাইদহ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীর উপরে নির্যাতন। কিন্তু কি দুর্ভাগ্য, কি খেলা বাংলাদেশে! এই যে এতজন মানুষ মারা গেল, কেউ আর শহীদ বলে হলো না, তাদের জন্য কোনো কান্না নেই। আবু সাইদকে কে মেরেছে? পুলিশের গুলিতে তো আবু সাইদ মারা যায়নি। তখন প্রচার করা হলো বুকে গুলি লেগে নাকি আবু সাইদ মারা গেছে। পোস্টমর্টমে বুকে কোনো গুলি নাই। তার বাবা সাক্ষী দিল যে মাথার পিছনে তার আঘাত। তাহলে আবু সাইদকে মেরেছিল কে? ওরা নিজেরা, তারেক জিয়া লন্ডন থেকে বলছে লাশ ফেলো, সরকার পড়ে যাবে, তারা সেটাই করেছে, লাশ ফেলেছে যাতে সরকার পড়ে যায় সেটাই। আর লাশ ফেলে তো আমি ক্ষমতা থাকতে চাই না, যাদের জন্য আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, বাবা মা ভাই সব হারিয়েছি, নিজের ছোট ছোট বাচ্চা তাদেরকে পর্যন্ত আমার বোনের কাছে দিয়ে আমি বাংলাদেশের জনগণের কাছে ছুটে এসেছি, সমগ্র বাংলাদেশ ঘুরেছি, সারা বাংলাদেশের মানুষের উন্নয়নের কাজ করেছি। যখনই ক্ষমতা এসেছি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যখন উন্নয়ন করেছি, উন্নয়নের ফসল কি শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোগ করেছে? তা তো করে নাই, সমস্ত জনগণ করেছে। সেখানে কি বিএনপি ছিল না, বা জামাত ছিল না, বা এনসিপি তারা ছিল না? তারা তো এখনো তো করছে। আর আমি খুব তাড়াতাড়ি আসবো ইনশাল্লাহ, সবাই ধৈর্য ধরেন, আমি আছি, জনগণের পাশেই আছি। কারণ আমার তো আর কিছু চাওয়া পাওয়ার নেই, আর হারাবারও কিছু নেই। এই বাংলাদেশের জনগণের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমার মা, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছে। আমিও আমার সব কিছু ত্যাগ করে এসেছি বাংলাদেশের মানুষের জন্য এই কাজ করতে, এবং আমি করেছি, এটি দাবি করতে পারি। কিন্তু সেই ধ্বংস করলো এই তারেক, যুদ্ধাপরাধী, জামাত, বিএনপি এরা মিলে। তবে সবাই চেহারাটা চিনে নিল যে কারা কি করতে পারে। তা আমি সবাইকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ আবার দিন ফিরে আসবে। দর্শক, একে একে যে সকল তথ্য বের হয়ে আসছে তাতে ভবিষ্যতে হয়তো এটা নিয়ে একটা গবেষণা কর্ম হতে পারে যে 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে শেখ হাসিনার নামে যত মামলা হয়েছে তার কত শতাংশ মিথ্যা মামলা, পুরোপুরি মিথ্যা মামলা, গায়েবী মামলা, উদ্ভট মামলা এবং হাস্যকর মামলা। একের পর এক এরকম তথ্য যখন বেরিয়ে আসছে, একাধিক মামলা থেকে শেখ হাসিনারকে অব্যাহতি দেওয়ার, পুলিশি প্রতিবেদনে অব্যাহতি দেওয়ার যে ঘটনাগুলো ঘটেছে, এবং নতুন যে চাঞ্চল্যকর তথ্য এশিয়া পোস্ট আমাদের সময় সহ বিভিন্ন গণমাধ্যম তুলে এনেছে, তাতে বোধহয় এই গবেষণাটা অতীব জরুরি হয়ে পড়েছে। এবার এশিয়া পোস্ট এবং আমাদের সময় ভয়ঙ্কর একটা তথ্য বের করে এনে বলছে যে শেখ হাসিনার নামে, শেখ হাসিনা সহ 310 জনের নামে একটা মিথ্যা মামলা বাবা তার ছেলেকে দিয়ে করিয়েছে। সেই বাবা কাজটা করেছে নিজেকে 56 লাখ টাকার দুর্নীতি এবং ঋণ থেকে বাঁচানোর জন্য, এবং এই ঘটনা ঘটাতে গিয়ে তার পারিবারিক আত্মীয়দের হেনস্থা করার জন্য বিভিন্ন নাম ঢুকিয়ে এই মামলার ব্যবসাটা করেছে। ভয়ঙ্কর সেই তথ্যটা বের করে এনেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই তদন্তে এই ভয়ঙ্কর তথ্য তুলে এনেছে এবং আদালতে প্রতিবেদন দিয়েছে যে এই মামলা পুরোটাই ভুয়া, বরং এই মামলা যে করেছে, যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কি ভয়ঙ্কর ব্যাপার, কি ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসনামলে। এবার বেরিয়ে আসলো আর এক ভয়ঙ্কর তথ্য, এই শিরোনামটা দেখে নিন। সেখানে এশিয়া পোস্টকে উদ্ধৃত করে আমাদের সময় বলছে, স্বামী স্ত্রীর পারিবারিক কলহ, সন্তানকে দিয়ে শেখ হাসিনা সহ 310 জনের বিরুদ্ধে জুলাই মামলা, নেপথ্যে 56 লাখ টাকার লেনদেন। স্বামী স্ত্রীর কলহের জেরে ছেলেকে দিয়ে এই মামলা করানো, এবং এই মামলা করানোর পেছনে আবার নিজের 56 লাখ টাকার যে দুর্নীতি, অন্যের টাকা মেরে দেওয়ার যে ব্যাপার, সেই টাকা যেন ফেরত দেওয়া না লাগে, সেই মেটিকুলাস ডিজাইনটা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটার পেছনে ওই বাবা কিংবা ছেলেই শুধু রয়েছে, নাকি প্রফেসর ইউনূসের ক্ষমতার সময় ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তিরা এর সঙ্গে জড়িত আছে? কি বলছে ভেতরে, চলুন একটু জেনে দেখি। স্বামী স্ত্রীর পারিবারিক কলহ এবং দেনা পাওনার বিরোধ গড়িয়েছে জুলাই আন্দোলনের মামলায়। এসএম ইফতেখার উদ্দিন নাদিম নামের 16 বছরের এক কিশোর বাদী হয়ে মামলা করেছে। 16 বছরের কিশোরকে দিয়ে মামলা করানো হয়েছে। এতে আসামি করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 310 জনকে। তবে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই তদন্তে বেরিয়ে এসেছে একেবারেই ভিন্ন চিত্র। জানা গেছে, বাবার পাওনাদার এবং মায়ের আত্মীয়দের ভাষাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের নাটক সাজিয়ে এই মামলা করা হয়েছে। অর্থাৎ নিজে আহত হয়েছে, নিজে মাথায় গুলি খেয়েছে, এরকম বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজেকে আহত হিসেবে দাবি করে এই মামলা করেছে ওই কিশোর। গত বছরের 6 আগস্ট এই ঘটনা ঘটে। এসএম ইফতেখার উদ্দিন নাদিম নামের এক কিশোর আদালতে মামলাটি দায়ের করেন। এতে সে নিজেকে জুলাই আন্দোলনের লড়াকু সৈনিক ও আহত হিসেবে দাবি করে। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন। নাদিম তার এজাহারে দাবি করে, 19 জুলাই কদমতলী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে থাকা অবস্থায় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি তার মাথায় লাগে। এরপর তাকে মারধর করে অচেতন অবস্থায় কদমতলী থানায় সোপর্দ করা হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সে মুক্তি পায়। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেয়। দীর্ঘ তদন্ত শেষে আদালতে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন
প্রতিবেদন দাখিল করে পিবিআই। এতে বলা হয় নাদিমের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি, অর্থাৎ তার অভিযোগ এবং তার বর্ণনা পুরোটাই মিথ্যা। পিবিআই উল্লেখ করেছে বাদীর আর্জিতে বর্ণিত অপরাধের সঙ্গে বিবাদীদের জড়িত থাকার পক্ষে কোনো রকমের তথ্য প্রমাণ কিছুই পাওয়া যায়নি, সাক্ষীও পাওয়া যায়নি। বাদী ঘটনার সময় ঘটনাস্থলে আহত হয়েছে এমন কোনো দালিলিক নথিপত্র কিংবা তার চিকিৎসার যে সনদ, সে কোথায় চিকিৎসা নিয়েছে, চিকিৎসার যে সনদ, সেগুলো কোনো কিছুই পাওয়া যায়নি। তাহলে কেন এই ঘটনা ঘটলো? মানে তারা ভিডিও ফুটেজ সহ বিভিন্ন কিছু বিশ্লেষণ করে দেখেছে পিবিআই যে নাদিমকে কোথাও দেখা যায়নি, এমনকি তার চিকিৎসা সনদও নেই। নেপথ্যে আসলে কি কারণে এই মামলাটা করা হয়েছে? দুটো কারণে। একটা হচ্ছে যে তার বাবার কাছ থেকে মানে একাধিক লোক 56 লাখ টাকা পাবে, সেই টাকাটা যারা পাবে তাদেরকে সাহায্য করা এবং তাদেরকে টাকাটা যেন দিতে না হয় সেই জন্য তাদেরকে আসামি করা হয়েছে, এবং তার মায়ের পক্ষের আত্মীয়দের মামা নানা খালা এদেরকে সাহায্য করার জন্য তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। কি বলছে পিবিআইয়ের তদন্তে? মামলার নেপথ্যে কারণ হিসেবে বাদীর বাবা এস এম ইকরামউদ্দিন শিহাবের ব্যক্তিগত বিরোধের তথ্য উঠে এসেছে। মামলার 33 এবং 53 নম্বর আসামি তারিক মামুনের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল। এই ব্যবসায়িক সম্পর্ক 55 লাখ টাকা তাদের কাছ থেকে এই মানে বাদীর বাবা নেন, সেই টাকাটা মেরে দেওয়ার জন্যই মূলত এই ঘটনাটা ঘটানো হয়েছে। আসামি তালিকায় এরপরে ওই মানে 56 লাখ টাকার ব্যাপার তো রয়েছে, এবার দেখেন যে আত্মীয় স্বজনদের কিভাবে ফাঁসানো হয়েছে। আসামির তালিকায় নানা মামা। পারিবারিক দ্বন্দ্বে প্রতিহিংসা কতদূর যেতে পারে তার প্রমাণ মিলেছে এই মামলার আসামির তালিকায়। তদন্তে দেখা গেছে বাদীর বাবার সঙ্গে তার মায়ের বিবাহ বিচ্ছেদের পর পারিবারিক কলহ তীব্র রূপ নেয়। এর জেরে নাদিমের নানা, মামা, খালা ও খালু সহ আত্মীয়দেরও আসামি করা হয়, অথচ এই আত্মীয়দের মানে অনেকের সন্তানই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছিল। আমি বুঝলাম যে এই দুটা ঘটনাই মানে বউয়ের আত্মীয় স্বজনকে সাহায্য করার জন্য তাদের নাম ঢোকানো হয়েছে, আর যারা 56 লাখ টাকা পাবে তাদেরকে সাহায্য করা এবং তাদেরকে যেন টাকা দেওয়া না লাগে, কিংবা এই মামলা থেকে বাঁচার জন্য তারা যেন বলে যে আমার টাকা দেওয়া লাগবে না ভাই, মামলা থেকে আমার নামটা কেটে দেওয়ার ব্যবস্থা করো, সেই জন্য তাদের নাম দেওয়া হয়েছে। এই দুটো বুঝলাম। তাহলে শেখ হাসিনার নাম কোত্থেকে আসলো? শেখ হাসিনা কিভাবে কদমতলিতে গিয়ে তার ছেলের মাথায় কথিত গুলি করলো, যেগুলির কোনো চিহ্ন, মাথায় গুলি লাগলেও নাকি মানুষ বাঁচে, এবং মাথায় গুলি লাগা 16 বছরের কিশোর বেঁচে থেকে চিকিৎসা শেষ করে সে মামলা করছে এবং সেই মামলায় এই মেটিকুলাস ব্যাপারগুলো ঘটাচ্ছে। মাথায় গুলি বোধহয় ওসমান হাদিরও লেগেছিল, এখনও সে বেঁচে আছে কিনা সেই তদন্ত বোধহয় করা যেতেই পারে। এই যে প্রফেসর ইউনূসের আমলে যে মেটিকুলাস মামলা বাণিজ্যগুলো হয়েছিল, এই ঘটনাগুলো কি বলে দিচ্ছে? এই ঘটনাগুলো 2-4টা সত্য ঘটনা থাকলেও এই ঘটনাগুলো একের পর এক যখন বের হয়ে আসছে, তখন এই ঘটনাগুলো বলে দিচ্ছে যে রাজনৈতিকভাবে প্রতিহত করা, রাজনৈতিকভাবে হেনস্থা করা, রাজনৈতিকভাবে প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলাবাজির এই ব্যবসাটা শুরু করেছিল প্রফেসর ইউনূসের সরকার। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখতে পারবেন। দর্শক, আমরা বেশি দেরি করতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।